দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী জেসিন। দর্শক, আমরা দেখছি নির্বাচন নিয়ে যেন আবারও কেউ কেউ শঙ্কা প্রকাশ করছেন। কেন আসলে এই শঙ্কা, মোটা দাগে এই বিষয়ে বুঝবার জন্য আমরা আজ আলোচনা করব। আমরা দেখেছি গতকাল ইসলামিক দলগুলোর একটি সম্মেলন হয়েছে এবং সেই সম্মেলন থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানানো হয়েছে এবং এই দাবিকে অনেকে আসলে দুরভিসন্ধি হিসেবে দেখছেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার অথবা নির্বাচন যেন না হয়। আসলে কি হতে যাচ্ছে একটু বোঝার জন্য আজকে আমাদের আলোচনা। আমাদের সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ধন্যবাদ আপনাকে, এবং আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক আবু হেনা রাজ্জাকী, আপনাকেও অশেষ ধন্যবাদ। আমি আবু হেনা রাজ্জাকী আপনাকে দিয়ে শুরু করতে চাই যে ইসলামী সমাবেশ থেকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহ আলোচক জিটিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। দেখুন, বাংলাদেশের প্রচলিত জিনিস আছে, সেটা হলো কি যে এই যে সংখ্যানুপাতের নির্বাচনের একটা কথা আসছে, ওই সমাবেশ থেকেই পিআর পদ্ধতি যেটা, ওটা আলটিমেটলি কিন্তু কত শতাংশ ভোট পায় সেই অনুযায়ী অত শতাংশ আসন। এটা প্রচলিত অর্থ যদি জানতে সবাই বলবেই যে এদের জনসমর্থন নাই, এদের জনসংখ্যা কম, ভোটার এদের কম দেয়, এই কারণে তারা এই কৌশলটা অবলম্বন করতেছে এবং এইটা বলা অমূলক কিছু নয়, এটা যৌক্তিক তাদের মত, মানে যারা এটা বলতেছে। আপনি আমাকে যদি প্রশ্ন করেন নিরপেক্ষভাবে, প্রথমে আসতে হবে পার্লামেন্টের কাজটা কি। 53 বছর যাবত আমি দেখতেছি পার্লামেন্ট কি করে আসছে। পার্লামেন্ট পিডব্লিউডির ইঞ্জিনিয়ারকে ডেকে এনে কথা বলে, পার্লামেন্টের সদস্যরা একেবারে এমন কোনো উন্নয়নমূলক কাজ নাই যেখানে অংশগ্রহণ করে না, এগুলো পার্লামেন্ট মেম্বারের কাজ নয়। এবং এইগুলা করে বলেই সংবিধান 100 ভাগ মূর্খ লোকরে পারমিট করে এমপি হওয়ার জন্য, কেননা সংবিধানে বলা নাই শিক্ষাগত যোগ্যতাটা কি। আচ্ছা, আপনি অন্য আলোচনায় চলে গেছেন। আপনি যেটা বলতে চাইছেন যে পার্লামেন্টে কারা যাবে এবং পার্লামেন্টে যারা যাবে তারা আইন প্রণয়নের বাইরে আর কি কি করতে পারবে না পারবে সে ব্যাপারটা নিশ্চয়ই একটি আলোচনার ব্যাপার, আমরা সেটা নিয়ে কথা বলবো। কিন্তু আমি আপনার কাছে জানতে চেয়েছি, কালকের যে সমাবেশ এবং সমাবেশ থেকে যে ঘোষণা এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যেন এটা জোট হতে যাচ্ছে, আপনি এই জোট হওয়ার সম্ভাবনাকে কিভাবে দেখছেন? জোট হতে পারে, কারণ আপনি যদি ইসলামী দলগুলোকে দেখেন, আপনি যদি জোট স্ট্রং হবে কতখানি, আপনার ভোটের যে রেশিও, তাতে আমরা যেটা মার্কেটে গবেষণা করে পাই হার্ডলি 7 to 10% ভোট তাদের আছে। যদি ওইভাবে আপনি যান তাহলে আপনি এটা জোট করলে যে খুব বড় কিছু হবে তেমনটা আমার কাছে মনে হয় না। 1, 2 নম্বর, বিভিন্ন দলে কিন্তু বিভিন্ন আইডিওলজি আছে, কারো আইডিওলজি বঙ্গবন্ধু, কারো আইডিওলজি জিয়াউর রহমান, কারো থাকতেই পারে, কিন্তু ইসলামী দলগুলো কিন্তু সবার আইডিওলজি সেম কোরআন হাদিসের আলোকে। অথচ আপনার আইডিওলজি যখন সেম, তাহলে এত মতবিরোধ কেন? আপনারা তো ইউনাইটেড হতে পারছেন না, এবং এটা একটা বিরাট অন্তরায়, 1 নম্বর। 2 নম্বর, এই যে ইসলামী দলগুলো আমরা যেভাবে দেখে আসছি, তাতে আমরা ইসলামের কঠিন রূপটারই বেশি প্রকাশ পাই। বেশি কঠিন রূপটা প্রকাশ পাইলে কি হয়, মানুষের অনীহা তৈরি হয়। তা না হলে দেশের 90 ভাগ মুসলমান, আপনার সমর্থন এত কম কেন? 90 ভাগ তো মুসলমান, 92 ভাগ মুসলমান, তাহলে আপনার সমর্থন এত কম কেন? এটা বললে হয়তো তারা আমার উপরে খেপতে পারে, কে বলছে, কিন্তু ইনফ্যাক্ট আমরা তাহলে আপনার মনে হয় যে তারা এটা জেনেই জোটটা করছে, যেহেতু আমাদের সমর্থন কম, আমরা এক ভোট বাক্সে গেলে তারা তাদের দিকটা দেখছে। এবং আমি ব্যক্তিগতভাবে এটার যৌক্তিকতা পাই। কেন পাই? তারা কখনো ক্ষমতায় যাবে না, এটা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি। কিন্তু আপনি যখন পার্লামেন্টে আইন প্রণয়ন করবেন, তখন তো সব মতের লোক আপনার থাকা দরকার। আপনি যদি আইন করে ফেলবেন, আপনি দেখেন যদি 100 ভোট হয়, ইতিমধ্যে এই আলোচনাটা হয়েছে, 100 ভোটের মধ্যে যদি দুদুভাইদের ভোট 35টা বা 40টা আছে ফর এক্সাম্পল, বাকি 60-65টা কিন্তু তাদের বিরুদ্ধে, তাহলে 35-40টা ভোট নিয়ে আপনি 65% লোকের শাসন করবেন, এটা তো যৌক্তিক না, কারণ 65% লোকের তো মত, নানান মত আছে। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আসবো, কারণ পিআর পদ্ধতিতে নিম্নকক্ষে আলোচনা, আমার মনে হয় যে আমরা অনেক দূর পর্যন্ত আলোচনা দেখেছি, দলগুলো বসেছে এবং কথা হয়েছে। সর্বশেষ যেটা আমরা জানতাম যে উচ্চকক্ষে পিআর হবে কিনা সেরকম একটি আলোচনা ছিল, কিন্তু এখন গতকালের সমাবেশে আমরা দেখলাম চরমনাইয়ের পীর এবং সেখানে গোবিন্দচন্দ্র প্রামাণিক এখানে ছিলেন এবং তারা বলছেন যে পিআর পদ্ধতি নিম্নকক্ষে না হলেও নির্বাচনে তারা যাবেন না, এবং ঠিক জামাতের নেতাও একই কথা বলেছেন। তো আপনার কাছে জানতে চাইছি যে ঠিক এই সময়ে এসে নিম্নকক্ষের পিআরকে সামনে আনার কারণটাকে যদি অন্য কেউ ভুলভাবে ব্যাখ্যা করে, যেটা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটা
অভিসন্ধি কিনা, আপনি সেটার ব্যাখ্যায় কি বলবেন, কি জবাব দেবেন? নির্বাচন পিছানোর সাথে কোনো সম্পর্ক নেই, এটা সংস্কারের আলোচনা হচ্ছে। আর নির্বাচন পিছানোর যেটা বলেন সেটা কিন্তু লন্ডনে একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেই প্রেস কনফারেন্সে কি বলছে, মধ্য ফেব্রুয়ারি ধরে নিছে বর্ডার লাইন, নির্বাচন হতে পারে মধ্য ফেব্রুয়ারিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে তার আগে কিন্তু কিছু বিষয় দৃশ্যমান হতে হবে। তার ভিতরে জুলাই চার্টার, সংস্কার এবং বিচার, এগুলো একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে হবে। আচ্ছা, এখন এই দৃশ্যমান অগ্রগতি যদি আপনি দেখেন, আপনি তো ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করতে পারবেন না, আপনাকে তো নভেম্বরে তফসিল দিতে হবে। সুতরাং আপনি বড়জোর অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে এটা দৃশ্যমান হতে হবে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, পাওয়ারের ব্যালেন্সে একটা কথা বলা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর। আপনি যদি শুধুমাত্র সংসদ সদস্যদের ভোটে প্রেসিডেন্ট বানান, ধরেন পাওয়ার ব্যালেন্স করা হইলো যে দুদুভাই প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমরা একে অপরকে ছাড়া চলতে পারবো না, একজন আরেকজনের উপর নির্ভরশীল। কিন্তু সংসদ সদস্যদের ভোটে যদি রাষ্ট্রপতি হয়ে যায় এবং সংসদ সদস্যদের যারা মেজরিটি থাকবে, তাহলে তো প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ভিতরে কোনো পার্থক্য নাই, যদি তার দলের প্রেসিডেন্টই আসে। সে কারণে ওরা চাচ্ছে ওই যে 70,000 মিনিমাম ইলেকট্রাল ভোট। আরেকটা কথা বলি, 1 মিনিটে শেষ করে দিই। আপনি বাংলাদেশে একটা বিরাট নিদর্শন আছে যে পাওয়ারের ভারসাম্য থাকলে অবস্থাটা কি হয়, সেটা ইউনূস সাহেবের দিকে তাকায় দেখেন। রাষ্ট্রপতি আওয়ামী লীগের, আর ইউনূস সাহেব হইলেন তথাকথিত একজন সিভিল সরকার। এইবার বুঝেন কি অবস্থার মধ্যে আমি একটু এখানে ভিন্ন একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আমরা গোবিন্দচন্দ্র প্রামাণিককে যখন দেখলাম তখন আমার কাছে মনে পড়লো তিনি কদিন আগে বলেছিলেন যে বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে ধর্মান্ধদের প্রভাব আছে। ঠিক 2 দিন আগে কথাটি তিনি বলেছেন। শুধু তাই না, এর আগেও কিন্তু অভিযোগ আছে তিনি অখণ্ড ভারত দেখতে চেয়েছিলেন। তো তাদেরকে যখন একসাথে দেখছি তখন আমার মনে হচ্ছে ঠিক কেন, মানে তাকে স্টেজে যখন দেখছি, আপনি আসলে আপনার ব্যাখ্যা কি, আপনি কি মনে করেন? শুনুন, আমরা যে আলোচনাটা করতেছি তাতে এমন একজন ইন্ডিভিজুয়ালকে নিয়ে আসছেন, সে কিন্তু নাইদার ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ নর ভেরি মাচ অ্যাকসেপ্টেবল ইন ইন্ডিয়া। তাহলে এই প্ল্যাটফর্মে তাকে আনা হলো কেন? এই প্ল্যাটফর্মে আনা হলো যে আপনি একটা পরিস্থিতি তৈরি করেন। এটা অনেকটা, আমি এটাকে খুব ভালো নজরে দেখছি না। ধর্মান্ধ যদি আপনি বলেন, এটা পৃথিবীর বিভিন্ন দেশই আছে, এক এক দেশে ধর্মান্ধ এক এক রকমের। সুতরাং আমি যেমন ইসলামী দলকে, তিনি বলেছেন এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদের আখড়া। এটার কারণ আছে। এটা কেন বলছি, আপনি ইউনূস সরকার যে আসছেন, ওনার তো সাথে কেউ নাই। বাংলাদেশে কিন্তু এই প্রথম একটা সরকার, নির্বাচিত কোনো সরকারকে সরানোর পরে সরাসরি যে সমস্ত সরকারগুলো আসছে তার ভিতরে সামরিক সরকারও আসছে এবং মিলিটারি ব্যাক গভর্নমেন্টও আসছে, যেমন 111 গভর্নমেন্ট। কিন্তু এই একটা মাত্র সরকার যিনি পিওর সিভিল, ইনি কিন্তু আর্মি ব্যাক গভর্নমেন্ট নন। আমরা সেটা পাচ্ছি না। যেহেতু উনি আর্মি ব্যাকড গভর্নমেন্ট নন, উনি খুব টালমাটাল অবস্থার মধ্যে আছেন। আর্মি ব্যাক গভর্নমেন্ট থাকলে তো বিরাট প্রশাসন তার সাথে থাকে, তো যার কোনো দল নাই তার তো কোথাও ডিপেন্ড করতে হয়, কিংবা কারো ব্লেসিংস তার দরকার। সেজন্য কি তিনি এই কথা বলেছেন, তাই বলতে চাইছেন আপনি? হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় অনেকটা এইটা, যে এই যে আমি ইসলামী দলগুলোর যে বক্তব্যটা দেখি এবং সেখানে তাদের যে ডিমান্ডগুলা আর সংস্কারের সাথে যে বিষয়গুলো ঐক্যমত্য হইতেছে না, যে ঐক্যমত্য আনার জন্য যে বিষয়গুলো আসতেছে, তার ভিতরে কিছু সিমিলারিটি পাওয়া যায় এবং সেটা যৌক্তিক অযৌক্তিক সেই আলোচনা আমি করছি না। কিন্তু আপনি যেটা বললেন, আপনি কি তাহলে মনে করেন যে এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদের আখড়ায় কথা? রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদের বিষয় না, বিষয়টা হচ্ছে যে ফর দ্য টাইম বিং আমার তো একটা অবস্থান দরকার, শেলটা, মানে তার পক্ষে কেউ এসে দাঁড়াইছে। কেন বলছি আমি, আপনি মনে করেন যারা নির্বাচন চায় তাদের কোনো অপরাধ না, একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা তার কাছে নির্বাচন চাইছে তারা কিন্তু তার সাথে দেখা করে ডিসেম্বর পর্যন্ত নির্বাচন। আমি আসবো আবার আপনার কাছে, আমি শামসুজ্জামান দুদুর কাছ থেকে একটু জেনে নিই। আপনি পুরো ডিসকাশনটা শুনলেন, আপনি আসলে প্রথম প্রশ্ন যে আপনি কিভাবে দেখছেন এই সমাবেশটাকে এবং যে চাওয়াটা আসছে আপনাদের দল থেকে, ইতিমধ্যে বলা হয়েছে যে এটা আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার বা না হওয়ার একটা ষড়যন্ত্র। ঠিক আসলে ষড়যন্ত্র কেন আপনারা মনে করছেন সেটাও যদি একটু বলেন। জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা, যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় মত প্রকাশের একটা স্বাধীনতা নিশ্চিতকরণ থাকতে হবে, সেটি সেমিনার, সিম্পোজিয়াম সহ জনসভা বিভিন্ন ক্ষেত্রে এটা আপনাকে মেনে নিতে হবে। আর মত এবং দ্বিমতের ব্যাপারটাও গণতন্ত্রে অত্যন্ত অপরিহার্য একটা দিক। গতকাল যেটি অনুষ্ঠিত হয়েছে যে সমাবেশ, সেখানে একটি দল না, একাধিক দল বা ব্যক্তি সেখানে ছিল। উদ্যোক্তা ইসলামী
আন্দোলন নামক একটি সংগঠন। ইসলামী আন্দোলন যত জামাতের বিরুদ্ধে বলেছে সরাসরি এর আগে, এর এত বোধহয় আরো কোনো রাজনৈতিক দল কট্টর ভাষায় কট্টর ভাবে এর আগে কেউ বলছে বলে আমার অন্ততপক্ষে চোখে পড়ে নাই। অনেকেই জামাতের বিরুদ্ধে বলে, কিন্তু তার একটা সীমাবদ্ধতা থাকে, ভাষার কিছু মাধুর্যতাও থাকে। কিন্তু ইসলামী আন্দোলনের যিনি প্রধান বা সহপ্রধান, তারা খুব কঠিন ভাষায়, কঠোর ভাষায় জামাতবাদ তাদের ব্যাপারে মন্তব্য করছে। তো এই দুটি দল যখন পাশাপাশি বসে একইভাবে কথা বলে, তখন এটা লক্ষণীয় বিষয়। তবে আমার কাছে শুরুতে যেটা বললাম, যার যার মত প্রকাশের স্বাধীনতাটা মেনে নেওয়া এই গণতন্ত্রের সৌন্দর্য। সেটি যদি আমার মতের বিপক্ষ হয়, যেন গণতন্ত্রে স্পষ্ট করে বলা আছে, তোমার মত আমি বিশ্বাস করি না, কিন্তু এই মতকে আমি দমাবো না। এটাই ডেমোক্রেসি, এটা নিয়ন্ত্রণ করব না। তো কালকে যে কথা যেভাবে বলা হয়েছে, সেটা হচ্ছে নতুন নতুন বিষয় তারা সামনে নিয়ে আনছে। আমি পিপুলসের অধিকারকে ফিরিয়ে দিব। সেই গত 15 বছর 3টে নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই। তার স্বাভাবিক কারণে তাদের হাতে ব্যক্তি বা দলকে, পছন্দের ব্যক্তি বা দলকে তারা ভোট দিতে পারে নাই। গণতন্ত্রে এটা ভয়ঙ্কর একটা দিক। সেটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এখানে ছিল। সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তনের পরে, উৎখাত হওয়ার পরে, বিদায় করার পরে স্বাভাবিক কারণে গণতন্ত্রে ফেরার একটা ব্যাপার থাকবে। তো সেই গণতন্ত্রে ফেরার একমাত্র বিষয় হচ্ছে সাধারণ একটি নির্বাচন, এছাড়া আর কোনো দ্বিতীয় পথ নাই। আমি যদি রাষ্ট্রের, সমাজের, মানুষের কিছু ভালো কিছু করতে চাই, তাহলে তার সর্বপ্রথম তার অধিকারটা ফিরিয়ে দিতে হবে। ওকে, কিন্তু এখানে আবু হেনা রাজ্জাকী যেমনটি বললেন যে তিনি ভালো চোখে দেখছেন যে ইসলামিক জোটগুলো এক হয়েছে, আর মন্তব্য শুনে, বিভিন্ন রকম মন্তব্য শুনে মনে হচ্ছে আপনারা খুব একটা ভালোভাবে দেখছেন না। ঠিক কেন? আমরা এর আগে দেখেছি যে মহাসচিব চরমোনাই পীরের সাথে কথা বলেছিলেন। সেখানে কি কোনো চেষ্টা এরকম ছিল যে চরমোনাই পীরকে বিএনপির সাথে নেয়ার আগামীর নির্বাচনের ভালো জন্য? দেখছি না মানে কি ব্যাপারে? যেমনটা আমরা শুনলাম যে এই আন্দোলনের পরে, এই সমাবেশের পরে বিএনপি কয়েকজন নেতা বলেছেন যে এটা নির্বাচনকে পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র, নির্বাচন যেন না হয় সেসব এটা দ্বিমত তো ষড়যন্ত্র। থাকতে পারে। আমি তো এই আলোচনাতে বললাম, মত দ্বিমত এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। তাদের মতটাকে যাতে মেনে নেন, তাকে যদি অনুসরণ করেন, আর আপনি বা আমি যদি তার অনুসারী হয়, তাহলে আমি বা আপনি খুশি হব। কিন্তু ভিন্ন মত থাকা অবস্থায় তার অধিকার স্বীকৃতি যদি আমি দিই, এটা গণতন্ত্র। সেটি নিয়ে কেউ যদি প্রশ্ন তোলে যে এটা আপনি মানলেন না কেন, তাহলে সেই গণতান্ত্রিক ভাবনা উচিত নয়। দ্বিমত করাটাই গণতন্ত্রের অন্যতম দিক। তো তারা যে বক্তব্যগুলো দিয়েছে বা চিন্তা করছে বা বলার চেষ্টা করছে, তার ভিন্ন বক্তব্য আছে বলে তো আমি বিএনপি করি। যেমন আমি জামাত করি না কেন? আমি ৭১ মুক্তিযুদ্ধকে পছন্দ করি, আমি মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করি, আমি নারীদেরকে শ্রদ্ধা করি। তো ৭১-এ পাকিস্তানকে রক্ষা করার জন্য যারা চেষ্টা করছে, উদ্যোগ নিয়েছে, রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি করেছে, আমি তো তাকে তার পছন্দ করি না বলে তো জামাত করি না। এই জন্য আমি বিএনপি করি। আরেকজন বাম রাজনীতি করতে পারে, দক্ষিণ, মধ্য, বাম সব মিলে তো গণতন্ত্রের একটা চর্চা। সেই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে, গতকালে যে সমাবেশ করেছে, যেটা রাজিক ভাইকে আমি ধন্যবাদ দিই একটা ব্যাপারে, তিনি তাদের ভোটের যে মানে সংখ্যাটা কম বেশি গত নির্বাচনগুলো দেখে উনি হয়তো সম্ভবত এই মন্তব্য করেছেন। অর্থাৎ ৬-৭% বেশি মন্তব্য, মানে তাদের ভোট নাই। উনি ইসলামী, তো দেশটা তো ধরেন একের পরিষ্কারভাবে বলা যায় ৯০-৯২ ভাগের সংখ্যাধিক্য মুসলিম জনগোষ্ঠী। কিন্তু জামাত আবার ভিন্ন কথা বলে। জামাত তো বলে যে দীর্ঘদিন ভোট হয়নি, এবার ভোট হলে দেখা যাবে যে আসলেই তাদের ভোট বাক্সের চেহারা কিরকম। সব থেকে মজার ব্যাপারটা আছে, সব থেকে প্রবীণ দল আছে জামাত। ব্রিটিশ পিরিয়ডে জন্ম, ব্রিটিশ পিরিয়ডে জন্ম হয়ে পাকিস্তান আন্দোলন হচ্ছে, পাকিস্তানকে তারা সমর্থন করে নাই, তারা ব্রিটিশকে সমর্থন করছিল।
তারা এবং কমিউনিস্ট পার্টি, যে কারণে তাদেরকে ব্রিটিশের দালাল বলা হয়েছিল এবং পাকিস্তানের প্রেক্ষাপটে তাদের প্রধানকে ফাঁসির ব্যাপার হয়েছিল একটা দাঙ্গার কারণে, পরে যদি সে ফাঁসি হয় না। বাংলাদেশে একটা রিক্সা চালক, কুলি, মজুর, সাধারণ মানুষ, আমি একের বিশেষজ্ঞ পর্যায়ে যাচ্ছে না, সাধারণ কৃষকটাও জানতো পাকিস্তান থাকবে না, যে কারণে তারা মুক্তিযুদ্ধকে আশ্রয় দিয়েছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, লড়াই করেছে। কিশোরও জানতো, কিশোর অনেক মুক্তিযোদ্ধা, শিশু জানতো, তারাও মুক্তিযুদ্ধ, কিন্তু জামাত এটা তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল। লক্ষণের বিষয় আপনাকে বলি, 24-এর গণঅভ্যুত্থানের 24 ঘন্টার মধ্যে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিছিল। জানি না আপনাদের এটা স্মরণ আছে কিনা। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে, এবং 48 ঘন্টার মধ্যে তীব্র সমালোচনার মধ্যে তারা আবার এই ক্ষমাটা প্রত্যাহার করছিল। এখনো লক্ষ্য করবেন, সকালে যদি সেই কথাটা বলে যেতে, আমি মনে করেন যে আর জামাতের অন্য কথা শোনার দরকার নেই, তাইলে বিপদে পড়ে যাবেন। সকালে যদি বলে থাকেন নির্বাচন করব, দুপুরে বলবো আমি ভেবে দেখছি, আর বিকালে বলবো নির্বাচন করা যাবে না। আবহাওয়া রাজ্যকে আপনি বলছিলেন যে নভেম্বরের মধ্যে, সেক্ষেত্রে অগাস্টের মধ্যে আপনি বলছিলেন যাতে প্রতীয়মান হতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম এবং নির্বাচনের জন্য পরিবেশ আসলে কতটুকু সহায়ক। এছাড়াও জুলাই চার্টারের কথাও আপনি বলছিলেন। জুলাই চার্টারের ব্যাপারটা আমরা কথা বলবো, কারণ জুলাই চার্টারে তো সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে জুলাইয়ের মধ্যে জুলাই চার্টার হবে, যদিও ইতিমধ্যে আমরা অনেকগুলো বিষয় দ্বিমত দেখছি, এটা ঠিক স্পষ্ট না যে কিভাবে সরকার ডিল করবে। যদি অল্প সংস্কার করি তাহলে ডিসেম্বরে নির্বাচন, যদি সংস্কার বেশি হয় তাহলে জুন, এই কথা ছিল। এখন নির্বাচনটা গিয়ে দাঁড়াইছে মধ্য ফেব্রুয়ারিতে, তাতে ডিসেম্বর থেকে পার্থক্য মাত্র 45 দিন ফর এক্সাম্পল। তাহলে কতটুকু সংস্কার করবেন, অল্প না বেশি? কোশ্চেন মার্ক কিন্তু রয়ে গেল, কারণ বেশি হলে তো জুনে করবেন, আসছেন তো মাত্র 1.5 মাসের ব্যবধানে, কতটুকু করবেন সেটা দৃশ্যমান হইতে হবে কিন্তু অগাস্ট সেপ্টেম্বরে সর্বোচ্চ। আপনি ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করতে পারবেন না, দৃশ্যমান হইতে হবে সেপ্টেম্বরে, কারণ নভেম্বরে আপনি তফসিল দিবেন। এটা গেল একটা দিক। 2 নম্বর, যারা বলছে সংস্কার বিচার ছাড়া আমরা নির্বাচন চাই না, সে একটা ফ্যাক্টরে আছে মাঠে। 3য় কথা হইল, এই ইউনূস সরকারকে মারাত্মক সহযোগিতা করতেছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, তারা দাবি করেন। প্রশ্ন হচ্ছে পাশাপাশি তারা আরো একটা দাবি করেন যে এই রাজনৈতিক দলগুলোই বিগত 12 বৎসর ওই পতিত সরকারের বিরোধিতা করেছে। তো যেই সরকারের বিরোধিতা করলেন আপনারা 12 বৎসর, উনি ক্ষমতায় থাকলেন 15 বৎসর, আর যেই সরকারকে আপনার সাংঘাতিকভাবে কোঅপারেট করতেছেন উনি 11 মাসে হিমশিম খাচ্ছেন, এটা কোন পদের সহযোগিতা? ইটস এ কোশ্চেন মার্ক, নাম্বার 1। নাম্বার 2, আপনারা লেভেল প্লেইং ফিল্ড নাই ইস্যুতে 14 বলেন, 18 বলেন, 24-এ নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো গেলেন না, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কিন্তু প্রশাসন, নির্বাচন কমিশন নয়। নির্বাচন কমিশন আন্ডারে থাকে প্রশাসনটা নির্বাচনের সময়, কিন্তু নির্বাচন কমিশনের লোক সারা বাংলাদেশে 8-10 হাজারের বেশি নাই। সুতরাং প্রশাসন কাজ করে মাঠে। তা প্রশাসন তারা নিরপেক্ষ না বইলে লেভেল প্লেইং ফিল্ড হবে না বিধায় নির্বাচনে যাওয়া হয় নাই। সেই প্রশাসনই এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। বড়জোর ইউএনও সাহেব ডিসি আসছেন, আগের ডিসি সাহেব এখন হয়তো এডিশনাল সেক্রেটারি হয়েছেন, কিন্তু কর্মকর্তা কর্মচারী একতলাটা দোতলায়, দোতলাটা 7 তলায়, 7 তলাটা 12 তলায়। 10 মাসে চেঞ্জ হলো না কেন? চেঞ্জ আপনি তো সব বাদ দিতে হয়, সব বাদ দিতে হয়তো তাইলে, কারণ সবই তো গত 16 বছরের অ্যাপয়েন্টেড, আপনি সব বাদ দিতে পারবেন? কিন্তু প্রশ্ন ওখানে নয়। প্রশ্ন হচ্ছে আজকে যারা নির্বাচন চাচ্ছেন, চাওয়াটা অপরাধ না, কিন্তু সেম প্রশাসনের অধীনে আপনি কিভাবে নিশ্চিত যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে আপনার জন্য? এতদিন ছিল না, এখন কেন নিশ্চিত আপনারা যে এখন তো লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন আনতেছেন না, সেটা আনতেছে জামাত ইসলাম বা অন্য যারা আনতেছেন না, তাদের আস্থাটা এখন কোত্থেকে আসলো? এটা গেল আমার 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি যদি ইউনূস সাহেব কি নুরুল হুদা, এখানে আমি একটু প্রশ্ন করতে চাই। আপনি বলছেন যে প্রশাসনের আওয়ামী লীগের ঢেলে সাজানো বিভিন্ন লেয়ারে আওয়ামী লীগের লোকজন, সেই প্রশাসন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে? আবার এই যুক্তিটাই আছে যেহেতু সবাই আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত এবং অনেককে 99% হয়তো আসলে আওয়ামী লীগের লোক টেস্ট করে নেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে পরিবর্তন সম্ভব না। তো আপনাদের প্রস্তাবনা কি? এখন আসেন, আজকে আমরা যে জিনিসটা দেখছি বা যে আমাদের কাছে দৃশ্যমান, কতগুলো কমন জায়গা আমাদের এক থাকা উচিত ছিল। জুলাই আন্দোলনে ছাত্র মারা গেছে, কিংবা জুলাই আন্দোলনের ক্রেডিট ছাত্র নিতে চায় 16 আনা তার,
কিংবা 16 আনা আমার, সেই বিতর্ক অন্য। কিন্তু যে লোকগুলো মারা গেছে, যে ছেলেপেলেগুলা, তারা কিন্তু আমাদের সন্তান। ঘুরে ফিরে আপনার সন্তান না, আমার সন্তান না, আরেকজনের সন্তান, দেশের সন্তান। তারা মারা গেছে কার অধীনে? একটা স্বাধীন আর একটা নির্বাচিত, তাদের মতে নির্বাচিত সরকারের অধীনে। আচ্ছা আপনি বলেন তো, রাষ্ট্র কি কখনো ক্ষমতা দেয় কাউকে যে আপনি গুলি মারবেন বিচার ছাড়া? রাষ্ট্রকেও সেই ক্ষমতা দেয়নি। আপনি যে আয়নাঘর করেছিলেন, আপনি যে বিনা বিচারে হত্যা করেছিলেন, আপনি যে সত্যচত্বর হত্যা করছেন, আপনি যে আপনার অধীনে থাকা বিডিআর যেভাবে হত্যা হয়েছে, তাহলে এগুলাকে কি বলবেন আপনি? আপনি নিজের হাতে আইন তুলে নেওয়াটাই মব। যদি তাই হয়, আপনি রাষ্ট্রীয়ভাবে মব করছেন। যেমন নুরুল হুদা সাহেবকে জুতা পরাইছে, আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করি, আমি আই ডোন্ট ওয়ান্ট ইট। কিন্তু নুরুল হুদা সাহেব কি করছেন? উনি তো সাংবিধানিক মব করছেন। কিরকম? উনি সাংবিধানিক পদ থেকে দিন শেষে, নির্বাচনের দিন শেষে পাঠ করছেন, এ এত ভোট, এ এত ভোট, এ এই এই সিট পাইছে। আর কি কিছু হয়েছে? হয় নাই। তো আপনি তো সাংবিধানিক মব করেছেন। ওই সরকারের সময় অর্থনৈতিক মব হইছে, ব্যাংকের টাকা লুট, গভর্নরের কোনো টাচ করেন নাই। জনতা ব্যাংক আবুল বারাকাত খেয়ে দিছে, তাকে টাচ করেন নাই। এস আলম ইসলামী ব্যাংক খেয়েছে, তাকে টাচ করেন নাই। এগুলো অর্থনৈতিক মব, আপনাকে মাথায় রাখতে হবে। আপনি আমরা ছড়িয়ে যাচ্ছে আমাদের আলোচনা, যদি আমরা আবারও এই জায়গাটায় আসি। সুতরাং আপনি নির্বাচনের জায়গাটা আমি এখন আসতেছি। যেহেতু লেভেল প্লেইং ফিল্ড আপনারা নিশ্চিত, এখন এই লেভেল প্লেইং ফিল্ড তাদের পক্ষে কাজ করবে। আমি আপনাকে বলে দিচ্ছি, যারা নিশ্চিত হবে যে নেক্সট যে সরকার আসবে, তাদের কাছ থেকে আমরা যারা রেহাই পাইতে পারি। যেমন আজকে নুরুল হুদা সাহেবকে এইটা করছে, আউয়াল সাহেবকে গ্রেফতার করছে। কাজী এতদিনে কিন্তু আমলাদের ভিতরে একটা ভয় ঢুকছে, যেটা অতীত সরকার সময় ছিল না। এই যে আমলাদের ভিতরে ভয় ঢুকছে, এবং তারা ভাববে যে এমন একটা সরকার যদি আসে, তাইলে এই নির্বাচনের মাধ্যমে তারা যাতে প্রশাসনের আমলাদেরকে খুঁজে না পায়, সেজন্য মাঠে নির্বাচন করতে গেলে তারা এনশিওর করবে যে কারা আসলে আমাদেরকে বিচারের আওতায় আনবে না। এবং সেক্ষেত্রে ওখানেও কিন্তু আপনার লেভেল প্লেইং ফিল্ড হবে না। আপনি বলতে চাইছেন যে সেক্ষেত্রে তারা বিএনপির পক্ষে কাজ করবে? কারণ সেটা আমি জানি না, কিন্তু এনসিপি রাস্তা পাবে না, কারণ আমরা এটা দৃশ্যমান। আপনি কি এর অর্থ এই যে এনসিপির জায়গা পাবেন? এনসিপির বিরুদ্ধে নিশ্চয়ই তারা, আপনি বলতে চাইছেন আওয়ামী লীগ যারা, আপনি সব বাদ দেন, ঠিক আছে, এনটি আওয়ামী লীগ যারা, এই গণঅভ্যুত্থানে কি বিএনপির নেতাকর্মীরা ছিল না? আমি তো সেজন্যই প্রশ্নটা করেছি, কোন দলকে? এনসিপি না জামাত? ইম্যাটেরিয়াল। আমার সন্তানটা তো মারা গেছে, যদি মারা যায় থাকে এই জায়গায় তো ঐক্যমত হওয়া উচিত ছিল, বিচারটা হতেই হবে আগে। না না, আপনি যে বললেন লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যারা প্রশাসন তাদের পক্ষে কাজ করবে, যারা আসলে যাদের কাছে প্রশাসন সেফ মনে করবে, সেফ থাকবে। আমি আসলে শামসুজ্জামান দুদুর মন্তব্য নিয়ে নিই, তারপরে আবার আসবো। আপনি একমত কিনা আসলে যে প্রশাসন তাদের পক্ষে কাজ করবে এখানে, যে প্রশাসন ক্ষমতায় যে দল আসলে প্রশাসনকে সেফ গার্ড, সেফ এক্সিট দেবে? এটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যদি থাকতো, তাহলে তারা জেনে নিত যে হাসিনা না থাকলে তাদের পিঠ বাঁচানো কঠিন হবে, রক্ষা পাওয়া কঠিন হবে। সই সালামতে ঘুষ, দুর্নীতি, অনাচার, অনিয়ম করার পরেও সেই সরকার, স্বৈরাচার তাদেরকে রক্ষা করেছে। কিন্তু গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় স্বৈরতন্ত্র তো নাই, তারা কিন্তু এখনো আছে। সেই চাকরিজীবীরা, যেমন ৭১ মুক্তিযুদ্ধের পরে নতুন তো সবাই এসে যে প্রশাসনে সব বসে গেছিল, বা নতুন নতুন মুক্তিযোদ্ধারা দেশ পরিচালনা করছে, এমন তো না। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী যারা সরাসরি পাকিস্তানিদের সঙ্গে ছিল, তারা বাইরে মুক্তিযুদ্ধের সংস্পর্শে ছিল, তারা কিন্তু পাকিস্তান আমলেও চাকরি করছিল, পরবর্তী সময় তারা ছিল। অর্থাৎ রাতারাতি সবকিছু পরিবর্তন হয় বিপ্লবের মধ্য দিয়ে, সেটাও ৭১ সালে আমরা লক্ষ্য করি নাই। আর এটা তো গণঅভ্যুত্থান, এটা বিপ্লব আমি ঠিক ওই অর্থে বলবো না। গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মন মানসিকতা যে অবস্থা ছিল, এখন হয়তো কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষ ভালো চায় না, এটা বলা ঠিক হবে না। ওই মানুষটাই হয়তো ভালো অবস্থায় ভালো দায়িত্বটা পালন করতে পারে, যে প্রশাসনে আছে, আইন শৃঙ্খলা বাহিনীতে আছে, এমনকি সেনাবাহিনীতে আছে, তার উপরে নিয়ন্ত্রিত সে হচ্ছে কিনা। অর্থাৎ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি সিটে ফোটাও থাকে, তাহলে ওই ব্যবস্থা থেকে এই ব্যবস্থার অনেক পরিবর্তিত হয়েছে। আর কিছু মানুষ তো আছে বোধগম্য, যেমন কিছু মানুষ একের অন্ধের মতো তার দলকে অনুসরণ করে, মার্কাকে অনুসরণ করে, নেতৃত্বকে অনুসরণ করে। আর কিছু মানুষ তো আছে
যারা নিজেদের মনে করে যে বেটারটা কোনটা, সে কিন্তু ওই জায়গাটায় গিয়ে ভোটটা দেয়। এমনকি আমার জানা আছে পরিবারের সব থেকে বৃদ্ধা মানুষটিও ভোট দেওয়ার পরে আমার তুমি কাকে ভোট দিলা, নানি বা দেদে, কেন তোর বলবো কেন? অর্থাৎ সে জানে তার পছন্দ অন্যের সঙ্গে সে শেয়ার করবে না। এই ধরনের মানুষের সংখ্যা কম না। তো সেই জন্য এই সমাজে এটা তো আপনি বাদ দিতে পারবেন না যে এখানে একমাত্র বাঙালি জাতি, বাঙালি মুসলমান, বাঙালি জাতি বললে ভুল হবে, হিন্দু আছে, বাঙালি মুসলমান এবং এই ইস্ট বেঙ্গলে এরা সশস্ত্র পন্থায় স্বাধীনতা অর্জন করেছে। বালুচ, পাঠান, কুরখা, যেটা মানে ভারত এবং পাকিস্তান, এরা কিন্তু আলোচনা টেবিলে স্বাধীনতা অর্জন করছে। এই দক্ষিণ পূর্ব এশিয়াতে আর কোনো জাতি সশস্ত্র পন্থায় ইয়ে করে না। আমি এই জন্যই বলছি এই জাতিটা একটু ভিন্ন। গণতন্ত্রের প্রশ্নে তারা কখনো না কখনো উঠে দাঁড়ায়। আচ্ছা, আপনি তরুণদের কথা আপনি বলছিলেন যে ভোটার্স যারা কিনা অনেক সময় শেয়ার করে না, নিজেরা চিন্তা করে দেয় দল মত কার। ইনফ্যাক্ট ফ্যামিলি, আমরা নিজেরাও দেখেছি যে ফ্যামিলি মেম্বার্সরা দল করছে, কিন্তু সেই ফ্যামিলিতেই ফ্যামিলি মেম্বার্সরা দেখা যাচ্ছে যে বাবা বা মা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত, কিন্তু সন্তানরা অন্য দলে ভোট দিয়েছে। এবার আমরা জানি যে 3 কোটি নতুন ভোটার আমরা পেতে যাচ্ছি। আপনার কাছে কি মনে হয় যে এই তরুণ ভোটাররা কোন দলকে বেশি ভোট দিতে পারে? আপনারা কতটুকু পাবেন? এই গণ অভ্যুত্থানে নিয়ামক ভূমিকা পালন করেছে। অসংখ্য, প্রায় 2000-এর অধিক তারা শহীদ হয়েছে। হাজার হাজার তারা মানে আহত হয়ে এখনো বিছানায় আছে, এবং কেউ চোখ, কেউ হাত, কেউ পা এরা হারিয়েছে। এই তরুণদের মধ্যে সংখ্যাটাই বেশি, অন্যরাও আহত এবং শহীদ হয়েছে। এক বিএনপি যে পরিসংখ্যানটা লিখিত হবে, নাম, পিতার নাম, বাসার ঠিকানা সহ 5,500 গত 16 বছরে বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ হয়েছে। তার বড় অংশটাই হচ্ছে তরুণ। তো স্বাভাবিক কারণে এই তরুণরা একটা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ, এটাই তাদের অভিপ্রায়। যেটি আমি বিএনপির বাইরেও চিন্তা করি, বিএনপির বাইরেও এই যে তরুণরা, ওরাও নতুন বাংলাদেশ, ওরাও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ওরাও লড়াই জীবনটাতে দিয়েছে একটা সুন্দর, সুস্থ, স্বাভাবিক বাংলাদেশের জন্য, একটা এমন একটা মুক্ত জীবনে। যেমন 45 লাখ বেকার আমাদের তরুণ, শিক্ষিত তরুণ, আর এর বাইরে যে মানে শিক্ষিত অশিক্ষিত কত আছে তার কোনো লেখাজোখা নেই। দলের বাইরের তরুণদের কথা আপনি বলছেন, দলের বাইরের যে তরুণরা একটি দল করেছে, আমরা মাঝখানে দেখলাম যে আপনি বেশ কিছু মন্তব্য করলেন তাদের দলের অনেককে নিয়েই, এবং সেক্ষেত্রে আপনাকে বোধহয় একটু দল থেকে বলা হয়েছিল একটু সতর্ক মন্তব্য করার জন্য। একটু কি বলবেন যে কোন প্রেক্ষাপটে ঠিক আপনি ওরকম মন্তব্য করেছেন? যেমন বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে চলে, রাজনীতি করে, এটা আমার কাছে ভালো মনে হয় না। যেমন আমি যে প্রসঙ্গটা তুলে কথা বলেছিলাম, যেটা নানানভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেমন বেলজিয়ামের রাষ্ট্রপতি কি জানেন? বেলজিয়ামের রাষ্ট্রপতির নাম জানতে চাইছেন? রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতিক, যেমন আমাদের শাপলা, তাই তো? আচ্ছা, বেলজিয়ামের একটা শিশু প্রস্রাব করছে, আচ্ছা, এটা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন। এটা টেলিভিশনে আমি দেখছি। আচ্ছা, কেন? এটা একটা মনোলিথিক ব্যাপার বলেন, যেভাবে আলোচনায় বলে যে একটা মানে বাড়ি আগুন ধরে গেছে, সেটা কিছু শিশু প্রতীকী অর্থে প্রস্রাব করে সেটা সে বাঁচাইছে। মৌলানা ভাসানী এ সম্বন্ধে অনেক মন্তব্য আছে। তা আমি তাদের সমালোচনা করছি ঘৃণ্য হবে না, এবং তারপরে আমার কাছে মনে হচ্ছে ওই সমালোচনার পরে আমার এই তরুণ বন্ধুরা অনেক সংযত, অনেক ক্রিয়েটিভ, অনেক ভালো ভূমিকায় তারা আসে। তারাই হচ্ছে আশার আলো। আমি নিজে অভিনন্দিত করছি যখন তারা দল গঠন করেছে, তারা যে সাহস দেখাইছে এটা অভিনন্দিত করছে। কিন্তু তারা গত 10 বছরের নিজেরা যে মানে সমালোচনার মুখে মুখে পড়েছে। কিন্তু আমার একটা কথা হচ্ছে যে বিএনপি তো এত বড় একটি দল, সে বিএনপি এবং সেই দলের আপনি এত বড় একজন নেতা। আমি শেষ করে দিই। তারা ভালো করবে এবং ভালো পথে চলবে, তার জন্য কেউ যদি তাদের সমালোচনা করে, এটা তাদেরই পক্ষে যায়।
কারণ আমি ছাত্র রাজনীতি করছি, তো আমি এটা আপনি সর্ববিরুদ্ধে। সমালোচনাগুলো ওদের বড় করে দিয়েছেন এটা বলছেন? অবশ্যই আমি মনে করি সংযত হওয়ার জন্য, তাদের ঘুরে দাঁড়ানোর জন্য, তাদের ভুলগুলো তাদেরকে আমি চিহ্নিত করছি। আমাকে কেউ সমালোচনা করলে আমি কখনোই নেগেটিভলি নিই না, আমি তাকে পজিটিভলি আমি সমালোচনা করাচ্ছি না। সেই উপমা তার কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু সমালোচনা যে গ্রহণ করা এবং করার মধ্যে। দল পছন্দ করলো না কেন তাহলে? না, দল কোনো পছন্দ করে নাই, এটা বলার কোনো কারণ নাই। আমাদের কোনো চিঠি দেয় না, দল একটা প্রেস রিলিজ দিয়েছে, সতর্ক করা হলো। কি সতর্ক করা হয়েছে এটা আসে নাই। তারপরে দল এটা করতে পারে, যে কোনো দলে যে কোনো সদস্য দলের ঊর্ধ্বে না, দলের নিয়ন্ত্রণের মধ্যে তাকে থাকতে পারে। ব্যক্তি কিন্তু অনেক আপনার তো বুঝতে হবে কি বিষয়ে আপনাকে সতর্ক করলো, সেটা কি আপনি? না, আমি বুঝবো না কেন? আমার 50 বছর রাজনীতি জীবনে এই একবারই সতর্কতা করছে, আমি তাদের ধন্যবাদ জানাইছি, এখনো ধন্যবাদ জানাই। আমি মনে করি পরে যে দল যদি মনে করে কোনো ব্যাপারে কোনো মন্তব্যে তারা সহজভাবে নিতে পারছে না, এটা করা উচিত না, বলতে পারে, না বলার কিছু নাই। তাহলে আপনার কি মনে হয় যে ঠিক ওভাবে সমালোচনা না করলেও হতো? আমি তো তাদেরকে পরে বলছি যে তোমরা যদি কষ্ট পেয়ে থাকো সরি, তার পরের দিনই বলেছি। আবহাওয়া রাজ্যে কি আপনি জানেন জুলাই একদম দুয়ারে কড়া নাড়ছে, এবং আমরা দেখছি জুলাইকে কেন্দ্র করে বিএনপি মাস জুড়ে বিভিন্ন প্রোগ্রাম রেখেছে। সরকার কয়েকটি দিবস ঘোষণা করেছে এবং এনসিপিরও প্রোগ্রাম আছে সারা মাস ব্যাপী। উল্লেখযোগ্য হচ্ছে 3 তারিখে এনসিপি থেকে জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করা হবে। আপনি কিভাবে দেখছেন জুলাই প্রোক্লামেশন 1 বছর পরে এই ঘোষণাকে? প্রোক্লেমেশন বলেন আর যাই বলেন, আমি মনে করি যে জুলাইয়ের স্বীকৃতিটা দরকার। জুলাইতে একটা ঘটনা ঘটেছে এবং বাংলাদেশের ইতিহাসে একটা বিরাট টার্নিং পয়েন্ট, এবং ওই ঘটনাটা ফিমেল ভার্সন অফ হিটলার যিনি ছিলেন তাকে রিমুভ করা হয়েছে। এটা একটা বিশাল টার্নিং পয়েন্ট। আমরা যে যত কথাই বলি, খালি একবার চোখ বন্ধ কল্পনা করেন যে 29 সাল পর্যন্ত যদি থাকতেন তাইলে কি হইতো। আমরা বিগত যে তার মেয়াদ তো 29 সাল পর্যন্ত ছিল, তাইলে কি হইতো। সেখানে এই যে ছেলে পেলেগুলা কেউ কেউ এটাকে বলে দল মত নির্বিশেষে সবাই একেবারে স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে মাঠে। নেতৃত্ব ছাড়া নেমে এসেছে, কেউ না কেউ তো অর্গানাইজ করছে, কেউ না কেউ অর্গানাইজ করেছে। যেমন একটা কথা আছে, যদি অপ্রাসঙ্গিক না তারপরে বলি, যে সব প্ল্যান মাফিক হয়েছে। যেমন ধরেন আমার ব্যক্তিগত বিবেচনায় 1 তারিখ সিদ্ধান্ত হয়ে গেছে যে সরকার চলে যাবে। আমার ব্যক্তিগত বিবেচনায় পরবর্তীকালের সমস্ত ঘটনা যদি পর্যালোচনা করি, ডিসাইড হয়ে গেছে ওনাকে চলে যেতে হবে। এখন এই যে ডিসাইড হয়ে যাবে চলে যেতে হবে, তাহলে এটা পরিকল্পনা হয়ে গেছে উনি চলে যাবেন। আর যারা অর্গানাইজ করছে, আপনি বলেন দলমত নিয়ে কেন 6 তারিখের প্রোগ্রামটা 5 তারিখ নিয়ে আসলো, তাহলে একটা গাইডলাইন ছিল, একটা নেতৃত্ব ছিল, সেটা আনসিন হোক। একইভাবে যদি আপনি ধরেন 626 জন লোক যে ক্যান্টনমেন্টে আশ্রয় নিল, আমরা 10 মাস পরে তালিকা পাইলাম, কিন্তু এটা কি ওটাও তো একটা পরিকল্পনার পার্ট হতে পারে, আমি ঠিক জানি না। তা না হলে তারা করতেছি আমরা, ছাত্র জনতা তারা করতেছে, যাতে 626 জন পালায় গেছে, ক্যান্টনমেন্টে ঢুকতে গেলে তো জিজ্ঞেস করে কে আপনি কোথায় যাবেন, তখন নিশ্চয়ই যদি বলি আমাকে লোকে তারা করছে আশ্রয় দেন, আমাকে কি আশ্রয় দিবে? আপনি ট্রায়াল দিতে পারেন যে আপনাকে 10 জনে তাড়াচ্ছে, আপনি ক্যান্টনমেন্টে ঢুকবেন এবং আপনি যদি বলেন যে কোথায় যাচ্ছেন, ভাই আমি একটু আশ্রয় চাই, আমাকে লোকে তাড়া করতেছে, আপনাকে সুযোগ। ঠিক এক্স্যাক্টলি ওরকম ছিল কিনা যে কেউ গিয়ে দুয়ারে কড়া নেড়েছে, এরকম ছিল কিনা তা আমরা জানি না। আমি তা বলছি না, পরিকল্পনা ছাড়া কিছু হয়, সবকিছুর ক্ষেত্রে পরিকল্পনা লাগে। আচ্ছা, আমরা ঘোষণাপত্র নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন যখন ঘোষণাপত্রের কথা আমরা আগেও শুনেছিলাম, এটা সরকার বলেছিল ঘোষণাপত্র দেবে, একবার যখন দাবি আসলো সরকার থামিয়ে দিয়ে বলছে আমরা এটা চাইবো। এখন কি আপনি কিভাবে দেখছেন যে সরকারের দিক থেকে কিন্তু এই ঘোষণাপত্র আসছে না? এটা কিন্তু এখন এনসিপি এখন একটা দলীয় ঘোষণাপত্রকে এখন জুলাইকে পুরোপুরি এটা নাকি এটা সবার এন্ডোর্সমেন্ট সরকারের করা উচিত? দলীয় ভাবে যদি সে করে, আমি মনে করি সেটা একটা রাষ্ট্রীয় এন্ডোর্সমেন্ট দরকার। তাহলে আপনি করে আপনি রাখবেন, তাতে তো কিছু আসে যায় না। এবং আপনি করে আপনি রাখবেন, তারপরে আপনি ক্ষমতায় যাবেন, এমন যদি কোনো নিশ্চিত ম্যাটার থাকে তাহলে আপনি গিয়ে করতে পারেন। কিন্তু যদি দলমত নির্বিশেষে, আমি মনে করি বিএনপিকে সরকার যথেষ্ট মূল্যায়ন করছে, তখন কিন্তু বিএনপি কিছু সময় ক্ষেপণ করছে এবং বলছে এটা করবে, পরে একসাথে সংঘবদ্ধ হয়ে করবে। সেই হিসাবে আমি মনে করি জুলাই সনদ, জুলাই চার্টার বলতে যা বুঝায় সেটা যাই হোক, সেটা দলমত নির্বিশেষে সবার ঐক্যমত্যের ভিত্তিতে হওয়াটা উচিত। এবং সেটা করতে সরকার ব্যর্থ হলো বলে মনে করেন? আমরা তো দেখলাম না সরকারের ব্যর্থতার কিছু নাই, কারণ সরকারি একটু আগে আপনাকে বলছি যে এই সরকারকে সবাই সহযোগিতা করি, কিন্তু 11 মাসে তালমাটাল।
তাইলে আপনি বুঝেন। আর যে সরকারের বিরোধিতা করছে 12 বছর, তারা ক্ষমতায় ছিল 15 বছর। এখান থেকে আপনি বুঝতে হবে যে সরকার কতটা সহযোগিতা পায়। সরকার সহযোগিতা কতটা পায় এটা আমি আসলে শামসুজ্জামান দুদু আপনার কাছে শুনবো। উনি আসলে ইঙ্গিত করছে যে আপনারা কতটুকু সহযোগিতা করেন সরকারকে, সরকার কেন টাল মারে আপনি একটু বলেন। 18 বছরের বিষয় একটা এনেছিলেন আপনারা, যে 18 বছরের বয়সের ছেলেরা যে ভোট দিবে আমাদের। না, আমি এখন এই প্রসঙ্গে যাব আচ্ছা, না, পরে ঠিক আছে। আসবো। জি, শামসুজ্জামান দুদু। এই সরকারটা বিএনপি সহ সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাদে বা আওয়ামী লীগের সঙ্গে 14 দলে যারা ছিল তারা বাদে, আমার জানা মতে সকল রাজনৈতিক দল নিরঙ্কুশ সমর্থন জানিয়েছে। এবং এখনো সরকার কর্তৃক যে কমিশনগুলো গঠন হচ্ছে, সেই কমিশনের সঙ্গে সবাই আলোচনায় বসছেন, কথা বলছেন, মত দ্বিমত যাই করুক কিন্তু করছে। তো আমার জানা মতে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা পরে ছাত্র সংগঠনে রূপান্তরিত হয়েছে, তারা কিন্তু জুলাইয়ের পরপরই তারা উদ্যোগ নিয়েছিল যে তারা একটা জুলাইয়ের সনদ বলি বা যাই বলি, তারা এটা মানে আমার যদি ভুল না হয়ে থাকে শহীদ মিনারে তারা এটা বৈঠকটা মানে আহ্বান করছিল, ওদিনই তারা ঘোষণা করতে চাইছিল, তারা করত। কিন্তু সরকার বা ডক্টর ইউনূস সাহেব তারা দায়িত্ব নিয়েছিলেন যে এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারি সকল রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে শীঘ্রই এটি করবে, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো ওই 24-এর মধ্যেই আমার ধারণা ছিল হয়ে যাবে। তো 24-এ এটা হয় নাই, 24-এর মধ্যে 3-4 মাস ছিল, করতে পারে না। এখন দিনে দিনে অনেক সময় চলে গেছে, পরে এটা আলোচনা হয়েছে, সরকারও মাঝে মধ্যে বলছে তারা উদ্যোগ নিয়ে হ্যাঁ সবার সঙ্গে কথা বলে এটা করবে, কিন্তু এটা আসলে আনুষ্ঠানিকভাবে কিছু দাঁড়ায় না। তো এখন এনসিপি বলছে যে তারা নিজেরাই এটা করবে। যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব তো কিছু দৃষ্টিভঙ্গি থাকে, নিজস্ব উদ্যোগ থাকে, এটা তো দোষের কিছু না, কিন্তু সেটা দলীয় হয়। যদি বিএনপিও করে, বিএনপি যত বড় পার্টি হোক না কেন, ওটা তো বিএনপি করছে, কিন্তু বিএনপি যদি আবার সকল দলের সঙ্গে মত নিয়ে একসঙ্গে বসে, জুলাইয়ের ঘোষণাপত্র তো হওয়া উচিত ছিল সবার, গণঅভ্যুত্থানে যারা লড়াই করেছে তাদের সবার ঐক্যের মধ্যে দিয়ে। যেহেতু তারা করতে গিয়ে এটা সরকার নিয়ে নিছে এবং সরকার করবে, এবং যারা আন্দোলনের নেতৃত্বের অংশীদার তারাও এটা মেনে নিছে। সরকার করলো না কেন? এখানে আপনারা কতটুকু সহযোগিতা করেছিলেন সরকার? এটা সরকারই ভালো ব্যাখ্যা করতে পারে। সরকারের উচিত হচ্ছে পুরো ব্যাপারটা এখন খোলসা করা আমার মতে, কারণ সকল রাজনৈতিক দল কিন্তু একমত ছিল জুলাই সনদের ব্যাপার, এখনো পর্যন্ত আছে। কিন্তু কেন হয় নাই, কিসের জন্য হয় নাই, এটা তারা যদি ব্যাখ্যা করে ভালো হতে পারে আমার বিবেচনায়। আর এখন হয় নাই বলে আর হবে না এমনটিও না, এমনও কিন্তু আমার ভাবনা ভিতরে। কারণ ফেব্রুয়ারি ইলেকশন যদি ধরি, এটা হচ্ছে জুন শেষ, কত সময় আছে আপনি চিন্তা। এটা সনদ তৈরি করা, একমত হলে এটাকে এত সময় লাগে? এর মধ্যে তো হতে পারে না, কিন্তু যে ঘোষণাপত্রটা 3 তারিখে এনসিপি থেকে দেবে, সেটা যদি সরকার উদ্যোগ নেয় সবার এন্ডোর্সমেন্টের জন্য, আপনারা কি সেখানে যাবেন কিনা আলোচনা? এটা তো অনেক পরের ব্যাপার। আমরা একটা দলীয় উদ্যোগকে সমর্থন দিব কিনা, এটা আমাদের আবার দলীয় ফোরাম এটা আলোচনা করবে, বসবে, কথা বলবে। আমরা তো সরকারের উদ্যোগকে, এমনকি তখন হলে হয়তো ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা না, সবাই হয়তো এন্ডোর্স করতো, কিন্তু এখন পানি তো অনেক নদীতে গড়িয়ে গেছে। এখন সরকারের উদ্যোগ উচিত আমার বিবেচনায় খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া। জুলাইকে ধারণ করার জন্য আপনারা কি একটা এরকম ঘোষণাপত্র নিয়ে আসবেন সামনে? জুলাই আসলে কি ছিল? আমি মনে করি এটা জনগণের হাতে, অর্থাৎ তাদের যে লক্ষ্য, তাদের যে উদ্দেশ্য জুলাই বিপ্লবের, জুলাই অভ্যুত্থানে, সেটি এখন সামনে ইলেকশনের একটা ইস্যু করতে পারে, কর্মসূচির অংশ করতে পারে। তারা মানুষের কাছে চলে যে আমরাই জুলাই গণঅভ্যুত্থানের যা যা চাইছে তারা ছাত্ররা, আমরা সেটা করব। এটা অন্য দলও করতে পারে, এবং জনগণ যাদের উপর বিশ্বাস করবে তাদের উপর আস্থা নিয়ে ভোট দিতে পারে। এবং তাদের উচিত, যদি এই সময়ের মধ্যে সরকার না করে, আমার বিবেচনাতে এর মধ্যে করা সম্ভব এবং সরকার করতেও পারে। যদি না হয় তাহলে যে কোনো মুহূর্তে আমার মনে হয় যারাই ক্ষমতায় আসুক,
কেউ জুলাইয়ের গণঅভ্যুত্থানের বাইরের কোনো শক্তি ক্ষমতায় আসবে এটা আমি মনে করি। এটা আপনি মনে করেন না? আচ্ছা, আবুহেনা রাজ্জাকী, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে ঐক্যমত কমিশন তো দীর্ঘদিন ধরে আলোচনা করছে, সংস্কার প্রস্তাবে ঐক্য আসবে জুলাইয়ের মধ্যে। এটা তো আসলে আর্লি চলে আসা উচিত। আমার মনে হয় যে প্রথম মধ্যে আসা উচিত। জুলাই চার্টার তো দেবে, এটা আমরা শুনেছি জুলাই আসবে। তো জুলাই যদি ঘোষণাপত্রটা চার্টারটা আসতে হয়, তাহলে তো আমাদের ফার্স্ট উইকের মধ্যেই একটা প্রস্তাবনা কি কি জায়গায় সবাই একমত হলো না হলো এবং অগ্রসর কতটুকু হয়েছে ক্লিয়ার থাকতে হবে। আপনি কতটুকু আশাবাদী যে সরকার পারবে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ? দেখেন, এই সরকারের কিন্তু, যদি আপনি ওইভাবে ধরেন, এই সরকারের কিন্তু কোনো কমিটমেন্টে নাই। সে কেন নাই বলি আমি আপনাকে। এই সরকারকে বলে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সংবিধানে এই সরকারটা নাই। এটা কিন্তু আলাদা একটা সরকার ঘোষণা করা হয়েছে চিফ জাস্টিসদের ফাইন্ডিংস এর ভিত্তিতে। উনি অন্তর্বর্তীকালীন সরকার, ওনার কোনো মেয়াদ নাই, আর তাকে মেয়াদ দেওয়া হয় নাই। এক, দুই, তাকে বলা হয় নাই কি কি কাজ করবেন, এগুলোও বলা হয় নাই। কিন্তু দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণে একটা সুন্দর নির্বাচন যেহেতু করতে চান গণতান্ত্রিক ধারাকে, তাই কতগুলো কাজ এসে তার সামনে হাজির হয়েছে। এবং সেগুলো যদি সে করতে না পারে, তার কিচ্ছু আসে যায় না। কেন আসে যায় না সেটা বলি। আপনি যারা গণতান্ত্রিক দল, সব তো রাজনৈতিক দলই গণতান্ত্রিক, ইউনূস সাহেব কালকে সকালেও যদি চলে যান, কোন রাজনৈতিক দল কিন্তু ক্ষমতায় বসতে পারবেন না, তাদেরকে আসতে হবে নির্বাচনের মাধ্যমে। সুতরাং রাজনৈতিক দলের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা আছে, যারা নিশ্চিত যে নির্বাচন করলেই তারা ক্ষমতায় আসবে, তাদেরকে অবশ্যই এই সরকারকে কোঅপারেট করে সেই সংস্কার হোক কিংবা আর যা যা বিষয় হোক করে নির্বাচনের দিন তারিখ নিয়ে নির্বাচনটা আদায় করা উচিত। নতুবা যদি এমন কোনো পরিস্থিতি হয় যে এখন কথা আছে, আপনি ঠিক কি কি কারণে মনে করছেন যে সরকারকে দলগুলো সহযোগিতা করছে না? যদি এক্সাম্পল চাই আপনার কাছ থেকে। যদি সহযোগিতা করতে চাইলে আমার এই সংস্কার নিয়ে এত কথা হচ্ছে কেন, এত দেরি হচ্ছে কেন? না, কিন্তু সেক্ষেত্রে তো সব দলগুলো বলতে পারে যে সব জায়গায় আমাদের একমত কেন হতে পারে। সেটাই তো বলতেছি, আপনি একটা জায়গা তো যেতে হবে। আপনি যেতে পারছেন না কেন? যেমন আপনি বললেন যে আমরা এমনও দেখছি, ওই যে ছাত্রদের যে দল, তারা টাকা পয়সা রোজগার করতেছে। আমি দেখি নাই মঙ্গল গ্রহ, তারা তো মঙ্গল গ্রহের না, করতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, তার অপরাধের বিচার হতে পারে, কিন্তু তাকে তো ওয়েলকাম জানাবেন দল হিসাবে। আমরা কি পেয়েছি? ওয়েলকাম জানাচ্ছে কেউ না। অর্থাৎ আমি উপর থেকে বলছি যে আমি এই ওয়েলকাম জানাই, ভিতর থেকে না। কারণ আমার একটা প্রোডাক্ট মার্কেটিং করলাম দীর্ঘদিন, এখন এখানে যদি অন্য কেউ আসে একটা প্রোডাক্ট মার্কেটিং করতে, আমি অ্যালাউ করবো না। এক। দুই নম্বর, বিএনপি, জামাত বা এনসিপি, এই তিনটা দলের বাদ দিয়ে আরো 100 দল যদি একত্র করেন, যারা এখন সংস্কারের আলোচনায় গিয়ে বসে, 100 দল একত্র করতে লোক হবে 500 বা 1000। এরা এই সংস্কারের বসে কমিটিতে বসে আলাপ করতে ভালো লাগে। কালকে নির্বাচন হয়ে গেলে এদেরকে কেউ আর দাওয়াত দিবে না। সুতরাং আপনি, অনেকেই বলে যে নির্বাচন চাই, কিন্তু ভিতরে যায় ওনারা নির্বাচন চায়, কারণ ওনারা নির্বাচন করলে ক্ষমতা যাবে, সেই ক্ষমতা তাদের আছে, এই জন্য তারা এটা চাইতেই পারে। কিন্তু অন্য যারা ওয়ান ম্যান শো পার্টি, তারা কিন্তু কালকে ইউনূস সরকার চলে গেলে আর ওনারা ক্ষমতায় আসলে এই আলোচনা আর হবে না। সুতরাং নির্বাচন ওই বড় দলগুলো বাদে আর কেউ চায় কিনা আমার সন্দেহ আছে ব্যক্তিগতভাবে। তো যারা নির্বাচন চায় না, তাহলে তারা তো অনেক দাবি সামনেই আসতেই পারে যে নির্বাচন পিছিয়ে যায়। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটুকু সফলভাবে পারবেন যে ফেব্রুয়ারির মধ্যে সফলতার কিছু নাই। নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত করবে, কিন্তু সেখানে আমি নির্বাচন কমিশন আলাদা করছি না। বাংলাদেশের যে কালচার, যদি আলাদা করতেই পারতাম তাহলে তো নির্বাচন কমিশনে আমরা নির্বাচন চাইতে পারতাম। কেন ইউনূস সাহেবের কাছে চাচ্ছে? আলটিমেটলি ঘটনা তাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি ইউনূস সাহেবের কাছে, যে আপনি ইউনূস সাহেবের এত দরকার নাই তো, ঠেকা নাই তো। আপনি যদি নির্বাচন না নিতে পারেন তার কাছ থেকে, সে না দিয়ে চলে গেলে আপনি কি করবেন? কথার কথা বলছি, আমি পারলাম না, আমি হাবিবুল আউয়াল মার্কা দিব না, আমি রকিবউদ্দিন মার্কা নির্বাচন দিব না, নুরুল হুদা মার্কা নির্বাচন দিব না, এবং এমন পরিস্থিতি এলে ওনাদেরকেই ডাকবে, ডাইকে বলবে আপনার তৃতীয় কাউকে দাঁড়া করান ভাই, আমি চলে যাব। আচ্ছা, শেষ করে দিতে হচ্ছে, বেশি সময় নেই আসলে। সিম্পল, যে নির্বাচনটা আদায় করার দায়িত্ব কিন্তু এই রাজনৈতিক দলদের ইউনূস সাহেবের কাছ থেকে। যদি না আদায় করতে না পারেন, আবার যদি ইউনূস সাহেব চলে যান, এবং আমার ধারণা চলে যাবেনি, সেক্ষেত্রে তৃতীয় কারো কাছে ক্ষমতা গেলে আবার হয়তো 2-3 বছর তাদেরকে নির্বাচন থেকে দূরে থাকতে হবে। শামসুজ্জামান দুদু, আপনার মন্তব্য নিয়ে শেষ করে দিতে চাইছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে, এই ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আপনার দল 100% আশাবাদী। আর সংস্কারগুলো যে আলোচনা হচ্ছে, যেমনটি এখানে আবুহেনা রাজ্জাকী বললেন যে অনেকে ঐক্যমতে পৌঁছতে পারছে না, সেই জায়গায় জুলাই চার্টার অন টাইম আমরা পাবো বলে কি আপনি মনে করছেন কিনা? কি কি চ্যালেঞ্জ সামনে?
এখন তো পিআর পদ্ধতির সরকার কথা নিজে যখন উদ্যোগ আসছে। নিচ্ছে হুম, যে জুলাই চ্যাপ্টারের ব্যাপারে এবং রাজনৈতিক দলগুলো সম্মতি দিয়েছে, যদি কোনো ভিতরে একটু আধটু বাধা থাকে সেগুলো ঠিকঠাক করে আমার মনে হয়, যেহেতু আমরা আরেকটা জুলাইয়ের কাছাকাছি চলে আসছি, দিন পেরোলেই জুলাই আরেকটা, তো এটা শেষ হওয়ার দরকার। Okay. অবশ্যই শেষ হওয়া দরকার একটা বিষয়, এবং একটা আসা উচিত। হবে এটা হ্যাঁ, একটা এবং আমার মনে আশাবাদী হয় থাকা। এর মধ্যে এসে যাবে। আচ্ছা, অশেষ ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামীকাল।